হ্যালো এভরিওয়ান, স্মার্টি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলে পশ্চিমবঙ্গ পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা সিরিজ শুরু হয়েছে, যেটায় অঙ্কের 2-3টে ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখতে পারো। আজকে আমি তোমাদের WBP 2019-এ যে প্রিলি পরীক্ষা হয়েছিল কনস্টেবলের, সেই প্রিলি পরীক্ষায় প্রায় 40টা মতো জিকে কোশ্চেন এসেছিল। এই জিকে কোশ্চেনগুলোর ডিটেল আলোচনা করব, প্রতিটা অপশন নিয়ে আলোচনা করব। এই অপশনগুলো নিয়ে আলোচনা করার একটাই কারণ হচ্ছে যে এই অপশনগুলো থেকেও আমরা পরে আমাদের ব্যাপারটা মেমোরাইজ হবে এবং পরে বিভিন্ন পরীক্ষায় এলে আমরা এই কোশ্চেনগুলো পারবো। তো চলো দেখি কোশ্চেনগুলো কি কি ছিল। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে এখানে সঠিক উত্তরটি হলো অতিক্রান্ত দূরত্ব। ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব মাপা হয়। কোনো চলন্ত গাড়ির অতিক্রান্ত দূরত্ব ওডোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। তাহলে চলন্ত গাড়ির স্পিড কিসের সাহায্যে মাপা হবে? সেটা হচ্ছে চলন্ত গাড়ির স্পিড মাপা হয় স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে বা গতিবেগ। বৈদ্যুতিক শক্তি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় ইলেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে। তেজস্ক্রিয়তা কিসের সাহায্যে পরিমাপ করা হয়? গিগার মুলার কাউন্টার যন্ত্রের সাহায্যে। আর এরোপ্লেনের গতিবেগ মাপা হয় এয়ার স্পিড ইন্ডিকেটর দিয়ে। বৈদ্যুতিক শক্তির একক কিলোওয়াট ঘন্টা। তেজস্ক্রিয়তার একক বেকেরেল। নেক্সট প্রশ্ন, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? কাইজার ই হিন্দ বলা হতো মহাত্মা গান্ধীকে। 1915 সালে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ তাকে এই উপাধি দিয়েছিলেন। আর মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। আচ্ছা, বাকি অপশনগুলো দেখে নিই। দাদাভাই নৌরোজিকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের দেশের প্রথম প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসুকে মহাত্মা গান্ধী উপাধি দিয়েছিলেন। মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন দ্য প্রিন্স অফ প্যাট্রিয়টস। নেক্সট প্রশ্ন, নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নেহেরু ট্রফি, এখানে সঠিক উত্তরটি হচ্ছে হকি। মহিলা হকিতে নেহেরু ট্রফি দেওয়া হয়। এখানে দেখো এই স্লাইডে আমি যে অপশনগুলো ছিল টেনিস, ফুটবল, হকি আর ব্যাডমিন্টন, এগুলো রিলেটেড যে ইম্পর্টেন্ট ট্রফি বা কাপগুলো হয় পরীক্ষায় যেগুলো আসে, আমি সেগুলো এখানে লিখে দিয়েছি। টেনিসে হচ্ছে ডেভিস কাপ, উইটম্যান কাপ, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, উইম্বেলডন ওপেন। এইগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সেও প্রশ্ন আসে যে অস্ট্রেলিয়ান ওপেন এই বছর কে জিতেছে, ফ্রেঞ্চ ওপেন কে জিতেছে, এটসেট্রা। ফুটবলে ইম্পর্টেন্ট যেমন রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, বিসি রয় ট্রফি, সুব্রত কাপ, ডুরান্ট কাপ, এগুলো ইম্পর্টেন্ট। হকিতে নেহেরু ট্রফি, আগা খান কাপ, মুরুগাপ্পা কাপ, বেটন কাপ, সুলতান আজলান শাহ কাপ, ধ্যানচাঁদ ট্রফি, হকির জাদুকর ধ্যানচাঁদ। ব্যাডমিন্টনে পুরুষ বিভাগে থমাস কাপ দেওয়া হয়, মহিলা বিভাগে উবের কাপ দেওয়া হয়। এছাড়া চাড্ডা কাপ, এশিয়া কাপ, ইউনেক্স কাপ, এগুলো ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 4 বলছে জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল 1919 সালের 13ই এপ্রিল। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের মাঠে প্রায় শতাধিক লোককে গুলি করে হত্যা করা হয়েছিল। কার নির্দেশে করা হয়েছিল? জেনারেল ডায়ারের নির্দেশে এই ঘটনা ঘটেছিল, ডায়ারের নির্দেশে। কিন্তু এইখানে এই জালিয়ানওয়ালাবাগের মাঠে এত লোক জড়ো হয়েছিল কেন? তারা কিসের প্রতিবাদে জড়ো হয়েছিল?
তারা প্রতিবাদ করছিল ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল মালিকের গ্রেপ্তারের প্রতিবাদে। সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল মালিকের গ্রেপ্তারের প্রতিবাদ। এই ঘটনা প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, এখানে সঠিক উত্তর হবে ত্বক। তাহলে সবচেয়ে বড় গ্রন্থি, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো লিভার বা যকৃৎ। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড। মানবদেহের সবচেয়ে বড় হাড় ফিমার। মানবদেহের সবচেয়ে বড় পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে কি দেখলাম? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক, সবচেয়ে বড় গ্রন্থি লিভার, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড, সবচেয়ে বড় হাড় হলো ফিমার এবং সবচেয়ে বড় পেশি হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। তাহলে অ্যান্থোলজি কি? অ্যান্থোলজি হলো ফুল এবং ফুল গাছ নিয়ে যে বিদ্যা, ফুল এবং ফুল গাছ নিয়ে যে বিদ্যা তা হলো অ্যান্থোলজি। তাহলে ফ্লোরিকালচার কি? ফ্লোরিকালচার হলো ফুলের চাষ। ফ্লোরিকালচার হলো ফুলের চাষ। তাহলে তোমরা ইংরেজিতে একটা ওয়ান ওয়ার্ড দেখে থাকবে, ইংরেজিতে এই ওয়ান ওয়ার্ডটা দেখে থাকবে অ্যান্থোলজি। অ্যান্থোলজি হলো কম্পাইলেশন অফ পোয়েম। কবিতার সংগ্রহকেও অ্যান্থোলজি বলা হয়। ফুল এবং ফুল গাছ নিয়ে যে বিদ্যা তাকেও অ্যান্থোলজি বলা হয়। আচ্ছা, স্পার্মোলজি কি? স্পার্মোলজি হচ্ছে বীজ নিয়ে যে বিদ্যা তাকেই বলা হয় স্পার্মোলজি। নেক্সট, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন, এখানে সঠিক উত্তর হবে আকবর। আকবরের আরো কয়েকটি প্রতিষ্ঠা, আরো কি কি প্রতিষ্ঠা করেছিলেন? বুলন্দ দরওয়াজা, আগ্রা ফোর্ট, তারপরে হুমায়ুনের সমাধি, এটসেট্রা। জাহাঙ্গীর কি প্রতিষ্ঠা করেছিলেন? লাহোরের মতি মসজিদ। ইতিমাদ-উদ-দৌলার সমাধি, কাশ্মীরে শালিমার বাগ উদ্যান, শালিমার বাগ। আর ঔরঙ্গজেব করেছিলেন লালকেল্লার মতি মসজিদ। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? ভারতীয় সংবিধান, এখানে সঠিক উত্তর হবে 32 নং ধারা। 32 নং ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন বা হার্ট অ্যান্ড সোল বলেছেন। 32 নং ধারাটা কি? 32 নং ধারার অনুযায়ী আমাদের যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, আমরা সোজাসুজি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করবে?
সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে 5টা রিট জারি করে। রিট গুলো কি কি? হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কিউ ওয়ারেন্টো, প্রহিবিশন আর সার্টিওরারি। এই 5টা রিট সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে জারি করতে পারে। আচ্ছা, 356 নং ধারা। 356 নং ধারা হচ্ছে স্টেট এমার্জেন্সি। রাজ্যে অচল অবস্থা দেখা দিলে তখন সেক্ষেত্রে যে এমার্জেন্সি বা জরুরি অবস্থা দেওয়া হয় সেটা হচ্ছে 356 নং ধারা। আমাদের সংবিধানে কটি এমার্জেন্সির কথা উল্লেখ আছে? তিনটি এমার্জেন্সির কথা বলা আছে। 352 যেটা ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। 356 এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি। আর 360 এটা হলো ফিনান্সিয়াল, আর্থিক জরুরি অবস্থা। আচ্ছা, 19 নং ধারা কি? 19 নং ধারা আমাদের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে আমাদের যে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, সেটা হচ্ছে 19 থেকে 22। তার মধ্যে 19 নং ধারায় আমাদেরকে 6টি মৌলিক স্বাধীনতা দেওয়া হয়েছে। কি কি? নিজের বক্তব্য রাখার অধিকার, কোনো জায়গায় শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, সংঘ বা সমিতি গঠনের অধিকার, ভারতের যে কোনো জায়গায় যাতায়াতের অধিকার, ভারতের যে কোনো জায়গায় বসবাসের অধিকার, আর যে কোনো পেশা গ্রহণের অধিকার। আর্টিকেল 14 কি? আর্টিকেল 14 হলো আইন সবার জন্য সমান এবং আইনের সমান সংরক্ষণ, রাইট টু ইকুয়ালিটি, আইন সবার জন্য সমান। নেক্সট, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? ক্যাবিনেট মিশন 1946 সালে এসেছিল, 3জন ছিলেন তার সদস্য, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, পেথিক লরেন্স। এই 3জন সদস্য ছিলেন, কিন্তু প্রধান পদাধিকারী ছিলেন লর্ড পেথিক লরেন্স। তাহলে এখানে আমার অ্যান্সার হবে লর্ড পেথিক লরেন্স। এরা কি প্রপোজাল দিয়েছিল? এদের এই ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্যটা কি ছিল? ভারতে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, গণপরিষদ গঠন করা, আর সেকেন্ড হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার কার আন্ডারে, কার নেতৃত্বে গঠিত হয়েছিল? জওহরলাল নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এদের প্রপোজালে এই দুটোই ছিল, গণপরিষদ গঠন করা আর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। 10 নম্বর প্রশ্ন, জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাব কথাটি বক্সিং এর সাথে যুক্ত। বক্সিং এর সাথে যুক্ত আরো কয়েকটি ইম্পর্টেন্ট, যেমন কাট, আপার হুক, পাঞ্চ রিলেটেড যে কোনো ওয়ার্ড, যেমন র্যাবিট পাঞ্চ, তারপরে ভলভো পাঞ্চ, কিডনি পাঞ্চ, এগুলো। গলফের সঙ্গে যুক্ত হচ্ছে টি, বগি, এগুলো ইম্পর্টেন্ট। লন টেনিসের ডিউস, লাভ, এগুলো ইম্পর্টেন্ট। আর বিলিয়ার্ডসে পিরামিড। নেক্সট, আচ্ছা 11 নম্বর প্রশ্ন কি বলছে? সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে? এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হবে 4 জানুয়ারি, কিন্তু অরিজিনালি হচ্ছে 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, সেটাকে অনসুর অবস্থান বা পেরিহিলিয়ান বলে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সেই দিন কত হয়? 14,70,00,000 কিলোমিটার। আর ঠিক তার অপোজিট, মানে যেই দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় সেটাকে বলা হয় অপসুর অবস্থান, ইংরেজিতে বলে অ্যাপিহিলিয়ান। এটা হয় 4 জুলাই। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, 15,20,00,000 কিলোমিটার হয় সেই দিন দূরত্ব। আচ্ছা, বাদ বাকি আরো যেই ডেট গুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হলো 21শে জুন। 21শে জুন কর্কট সংক্রান্তি বলে।
এই দিন কি হয়, কর্কট ক্রান্তি রেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়। আর 22শে ডিসেম্বর এই দিনটাকে বলা হয় মকর সংক্রান্তি। এই দিন কি হয়, সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে, এর ফলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়। আর এটা উত্তর গোলার্ধে কর্কট সংক্রান্তিতে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়। আরো যে দুটো ডেট পড়তে হবে সেটা হচ্ছে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। এই দুটো দিন কি হয়, সূর্যরশ্মি নিরক্ষ রেখার উপর লম্বভাবে পড়ে, এর ফলে কি হয়, উভয় গোলার্ধে উত্তর দক্ষিণ উভয় গোলার্ধে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই দিনটাকে বলে মহাবিষুব। আর 23শে সেপ্টেম্বর বলা হয় জলবিষুব। বিষুব কথার অর্থই সমান, তাহলে বিষুব যেখানে আছে তার মানে দিন রাত্রি সমান। তাহলে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর মহাবিষুব জলবিষুব, 21শে জুন কর্কট সংক্রান্তি, 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি, অনুসুর অবস্থান 3 জানুয়ারি আর অপসুর অবস্থান 4 জুলাই। নেক্সট, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত। ঔরঙ্গজেব কোন উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন? আলমগীর বাদশাহ গাজী। আলমগীর বাদশাহ গাজী উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসেছিলেন। শাহজাহানের প্রকৃত নাম? শাহজাহানের প্রকৃত নাম খুররম। জাহাঙ্গীরের প্রকৃত নাম সেলিম। আকবরের প্রকৃত নাম জালালউদ্দিন মোহাম্মদ। নেক্সট, সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 সালে। এর পেছনে আমাদের কোন ভারতীয়ের অবদান অপরিসীম? রাজা রামমোহন রায়। আমাদের লর্ড ডালহৌসির সময় বিধবা বিবাহ আইন প্রবর্তন হয়েছিল, কিন্তু চালু হয়েছিল লর্ড ক্যানিং এর সময় থেকে। বিধবা বিবাহ আইন 1856 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন লর্ড কার্জন 1904 সালে, 1905 সালে। নেক্সট, 1904 সালে কি করেছিলেন? বিশ্ববিদ্যালয় আইন, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন করেছিলেন 1904 সালে। নেক্সট, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? এখানে সঠিক উত্তরটি হবে মাছ। মাছে সবচেয়ে বেশি, এই অপশনগুলোর মধ্যে মাছে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়। লেটুসে কি পাওয়া যায়? ভিটামিন কে। মাখনে? মাখনে হচ্ছে ফ্যাট। আর দুধকে আগে সুষম খাদ্য বলা হতো, কিন্তু এখন আর বলা হয় না। কেন? ভিটামিন সি এবং লোহা, আয়রন, এই দুটোর অনুপস্থিতির জন্যই দুধকে এখন আর সুষম খাদ্য বলা হয় না। নেক্সট, নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ বলা হয় আমাদের পৃথিবীকে। মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে পুরো নীল গোলকের মতো লাগে, তাই জন্য পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। লাল গ্রহ কাকে বলে? মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। শনির উপগ্রহ সংখ্যা হচ্ছে 62টি, ইউরেনাসের 27টি। ইউরেনাস গ্রহ আবিষ্কার করেছিলেন কে? উইলিয়াম হার্শেল। পৃথিবীর আমরা জানি একটি, আর মঙ্গলের উপগ্রহ 2টি। নেক্সট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে। কোথায়? পুনেতে। গোপাল কৃষ্ণ গোখলে কে? গোপাল কৃষ্ণ গোখলে হলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। আচ্ছা, ঋষি অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকার সম্পাদক হলেন ঋষি অরবিন্দ ঘোষ।
আলিপুর বোমা মামলা 1908 সালে তিনি আলিপুর বোমা মামলায় গ্রেফতার হন। পরে চিত্তরঞ্জন দাসের ওকালতিতে তিনি ছাড়াও পান। এরপরে তিনি চলে যান পন্ডিচেরিতে, সেখানে গিয়ে আশ্রম স্থাপন করেন। দাদাভাই নৌরোজি স্থাপন করেছিলেন বম্বে অ্যাসোসিয়েশন 1852 সালে। তারপরে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 সালে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তিনি লন্ডনে স্থাপন করেছিলেন। এই দাদাভাই নৌরোজি ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য। তাহলে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য কে? দাদাভাই নৌরোজি। আর অ্যানি বেসান্ত 1916 সালে হোম রুল লীগ স্থাপন করেছিলেন। কোথায়? মাদ্রাজে। নেক্সট, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি হয় অ্যাসবেস্টস দিয়ে। রামধনু কেন হয়? রামধনু, এখানে সঠিক উত্তরটি হবে আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের জন্য। বৃষ্টির দিনে যখন আমরা সূর্যকে পিছনে রেখে সামনের দিকে তাকাবো, তখন বৃষ্টির এখানে ছবিটায় দেখে নাও, এটা হচ্ছে ধরো বৃষ্টির ফোঁটা, এর মধ্যে সূর্যরশ্মি এসে আপতিত হচ্ছে। যখন আপতিত হয় তখন কি হয়? সূর্যরশ্মি 7টা রঙে বিভক্ত হয়ে যায়। আর সূর্যের এই সাদা আলোর 7টা রঙে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাটা ডিসপারশন বা বিচ্ছুরণ নামে পরিচিত। একে বিচ্ছুরণ বলে। সাদা আলো 7টা রঙে ভেঙে যাওয়াকে ডিসপারশন বা বিচ্ছুরণ বলে। আর কি হয়, এখানে সূর্যরশ্মি বায়ু মাধ্যম থেকে যখন জল মাধ্যমে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, তখন কি হচ্ছে? তার প্রতিসরণও হচ্ছে, যাত্রাপথের পরিবর্তন ঘটছে। তাহলে এইখানে এই জায়গাটায় দুটো ঘটনা ঘটছে, এক হচ্ছে প্রতিসরণ আর বিচ্ছুরণ। তারপরে কি হলো, এইটা আমি একটা মাধ্যম ধরেছি, বৃষ্টির ফোঁটার এই সাইডটাকে যদি আমি আরেকটা মাধ্যম ধরি, এখানে এসে আলোর রশ্মিগুলো বৃষ্টির ফোঁটা ভেদ করে এইদিকে বায়ু মাধ্যমে আবার চলে যায় না। তখন এখানে কি হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। মানে সম্পূর্ণটাই অভ্যন্তরীণ ভাবে প্রতিফলিত হয়ে ওই মাধ্যমেই ফিরে আসে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এই মাধ্যমেই ফিরে এলো। আসার পরে এখান থেকে আবার প্রতিসৃত হয়ে আমাদের চোখে এসে পড়ে। তাহলে রামধনুর সৃষ্টি হওয়ার পেছনে 3টি ঘটনা দায়ী: প্রতিসরণ, বিচ্ছুরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন, এখানে সঠিক উত্তর হবে কর্ণম মালেশ্বরী। তিনি কোন বিভাগে জিতেছিলেন? ভারোত্তোলন বা ওয়েট লিফটিং। কি জিতেছিলেন তিনি? সেই বছর প্রথম ব্রোঞ্জ জিতেছিলেন। নেক্সট, 20 নম্বর প্রশ্ন বলছে, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এখানে সঠিক উত্তরটি হবে বরদৌলি আন্দোলন। বরদৌলি আন্দোলন হয়েছিল 1928 সালে গুজরাটে। বরদৌলি সত্যাগ্রহের সময় থেকেই বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন। বল্লভভাই প্যাটেল আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। তিনি ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার। নেক্সট, আচ্ছা এখানে বাকিগুলো বলে নিই। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে, স্বদেশী আন্দোলন 1905 সালে, আইন অমান্য আন্দোলন 1930 সালে। নেক্সট, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কালো দেখবে। কেন? বায়ুমণ্ডলের অনুপস্থিতির জন্য। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের
মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে। কোন অঞ্চল বিনিময় হয়েছে? ছিটমহল। 100তম সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহলের বিনিময় হয়েছে। কত সালে? 2015 সালে হয়েছে 100তম সংশোধনী। আর বাদ বাকি অপশন যেগুলো 101তম হয়েছে 2017 সালে, যেটা কি জিএসটি লাগু হয়েছিল। 102তম হচ্ছে 2018 সালে, যেটায় ওবিসি, যেটায় ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই কমিশনটা সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল। সাংবিধানিক স্বীকৃতি পায়। আর 103তম হচ্ছে 2018 সালে, এটা হচ্ছে 10% রিজার্ভেশন, 10% রিজার্ভেশন যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য। তাহলে 100তম হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অঞ্চল বিনিময়, 101তম হচ্ছে জিএসটি, 102তম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, সাংবিধানিক স্বীকৃতি পায়, 103তম হচ্ছে 10% রিজার্ভেশন দেওয়া হয় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য। 22। এবার 23 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তরটি হবে সিলভার ব্রোমাইড, AgBr, সিলভার ব্রোমাইড। সোডিয়াম কার্বনেট, Na2CO3, এটা যখন Na2CO3 10 অণু জল, ওয়াশিং সোডা নামে পরিচিত, কাপড় কাচার সোডা। আর হাইড্রোকুইনন হলো ম্যালেরিয়ার ঔষধ। নেক্সট, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা হলো শক্তির একক, তড়িৎ শক্তির একক হলো কিলোওয়াট ঘন্টা। ক্ষমতার একক ওয়াট, বলের একক ডাইন আর নিউটন। নিউটন হচ্ছে SI একক, ডাইন হলো CGS একক। শক্তির একক কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক জুল ক্যালোরি, জুল হলো SI একক। আর ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়, কারণ শরীরকে তখন গরম রাখার প্রয়োজন হয়, তাই শীতকালে শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। নেক্সট, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে আমাদের মানব দেহে কি ক্ষতি হয়? ফ্লোরিনের অভাবে দুর্বল দাঁত ফ্লোরিনের অভাবজনিত একটা লক্ষণ। গয়টার হচ্ছে আয়োডিনের অভাবজনিত লক্ষণ। আয়োডিনের অভাবজনিত লক্ষণ হচ্ছে গয়টার। অ্যানিমিয়া লোহার অভাবজনিত লক্ষণ। আচ্ছা, ভিটামিন B12 এর অভাবে একটা রোগ হয়, সেটা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন B12 এর অভাবে। B12 হচ্ছে সায়ানোকোবালামিন। B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। নেক্সট, স্যাকারিন কি দিয়ে তৈরি? এখানে সঠিক উত্তরটি হবে স্যাকারিন টলুইন থেকে তৈরি হয়। স্যাকারিন হচ্ছে কৃত্রিম শর্করা, আর্টিফিশিয়াল সুইটেনার। ফেনল হচ্ছে আমরা যেটাকে কার্বলিক অ্যাসিড বলি, সেটাই হলো ফেনল। আর এলপিজি, রান্নার কাজে যে এলপিজি লাগে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা কি দিয়ে তৈরি হয়? প্রোপেন
আর বিউটেন দিয়ে তৈরি হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট, এখানে এটা হচ্ছে টলুইন, এটা টলুইন আর এটা হচ্ছে স্যাকারিন। নেক্সট, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি এখানে হবে কর্ণাটক। বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। এটা একটা ব্যাঘ্র প্রকল্প। আর উড়িষ্যায় শিমলিপাল। গুজরাটে গির অরণ্য, এশিয়াটিক লায়ন। রাজস্থানে ঘানা পাখিরালয়। নেক্সট, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি? জিএসএম এর পুরো কথাটি হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। নেক্সট, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না? একটু আগেই আমি বললাম দুধকে সুষম খাদ্য এখন আর বলা হয় না, সেটা হচ্ছে লোহা এবং ভিটামিন সি এর অভাবের জন্য দুধকে এখন আর সুষম খাদ্য বলা হয় না। নেক্সট, ভিভিপ্যাট কিসের সঙ্গে সম্পর্কিত? ভিভিপ্যাটের আমি যদি ফুল ফর্মটা বলি তাহলে বোঝা যাবে ভিভিপ্যাট কিসের সঙ্গে সম্পর্কিত। ফুল ফর্ম হলো ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল। ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল, তাহলে ভিভিপ্যাট ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল। ভোটার কথাটা আছে, তার মানে সাধারণ নির্বাচনের সঙ্গে ভিভিপ্যাট যুক্ত। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তাহলে কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা জানতে পারলেই আমি অপশন থেকে জানতে পারবো যে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। এখানে দেখো আমাদের ভারতে মোট কটা রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এখানে ম্যাপে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো গুজরাট, রাজস্থানের অল্প একটু জায়গা, তাহলে 1 2, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। তাহলে আমাদের গুজরাটের উপর দিয়ে গেছে, মিজোরামের উপর দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, কিন্তু উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। তাহলে এখানে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। নেক্সট, ভারী জল কি? ভারী জল হলো খনিজ হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। ভারী জল হলো হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। কোন আইসোটোপ? ডয়টেরিয়াম। এই যে ভারী জলের সংকেত D2O, ডয়টেরিয়াম অক্সাইড D2O। আর এমনি নর্মাল জলের সংকেত হচ্ছে H2O। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি হবে? আবহাওয়ার কি পরিবর্তন হবে? ব্যারোমিটারের পাঠ হঠাৎ যদি কমে যায় তাহলে খুব ঝড় হবে, আর যদি ব্যারোমিটারের পাঠ বাড়ে, ধীরে ধীরে বাড়ে, তাহলে আবহাওয়া পরিষ্কার হবে। আর যদি ব্যারোমিটারের পাঠ কমে সেক্ষেত্রে আবহাওয়া খারাপ হবে। নেক্সট, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন প্রথম দাদাভাই নৌরোজি 1876 সালে। নেক্সট, আচ্ছা VKRD রাও ইনি কে? 1931 সালে সায়েন্টিফিক মেথডে ভারতের জাতীয় আয় নির্ধারণের পদ্ধতি অবলম্বন করেছিলেন। 1931 সালে সায়েন্টিফিক মেথডে। বল্লভভাই প্যাটেল ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার, ইনি আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। আর পিসি মহলানবিশ সেকেন্ড 5-year প্ল্যান, পিসি মহলানবিশ প্ল্যান নামে পরিচিত। নেক্সট, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত বই পথের দাবি। নেক্সট, নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে। অ্যান্থ্রাসাইট সর্বোৎকৃষ্ট মানের কয়লা।
এর মধ্যে কার্বন থাকে প্রায় 95%, বিটুমিনাস এর থেকে কম, কার্বন থাকে প্রায় 83% মতো। এটা রান্নার কাজে লাগে। আর লিগনাইটে কার্বন থাকে 67%। আর আরেক ধরনের কয়লা যেটা হচ্ছে পিট কয়লা, সেটায় কার্বন থাকে 35% মতো। এটা সর্বনিম্ন মানের কয়লা। নেক্সট, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন সম্রাট আকবর। কত সালে? 1577 সালে। মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। আচ্ছা, তিনি আর কি কি করেছিলেন? 1582-তে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। 1580-তে 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। 10 সালা বন্দোবস্ত। নেক্সট, আচ্ছা 39 নম্বর প্রশ্ন বলছে কুনিক উপাধি কে ধারণ করেছিলেন? কুনিক উপাধি ধারণ করেছিলেন অজাতশত্রু। অজাতশত্রু কোন বংশের রাজা? হর্ষঙ্ক বংশের রাজা হলেন অজাতশত্রু। তার রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পাটলিপুত্র। অজাতশত্রুর সময়তেই প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন তিনি। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজন করেছিলেন? রাজগৃহে। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহতে। এখানে সভাপতি, প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন মহাকাশ্যপ। আচ্ছা, কালাশোক। কালাশোক হচ্ছে শিশুনাগের ছেলে। শিশুনাগ বংশের রাজা। তার সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে। এই এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতি ছিলেন সবকামী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি সকারি, বিক্রমাদিত্য, এগুলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ভারতে এসেছিলেন? পাহিয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন পাহিয়েন, যার লেখা একটা বই হচ্ছে ফো কুয়ো কি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিল নবরত্ন। মেহরৌলির স্তম্ভ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ই তৈরি হয়। মেহরৌলির স্তম্ভ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল উজ্জয়িনী। আচ্ছা, অশোক হলেন, আমরা কি থেকে বেশি জানতে পারি? 261 খ্রিস্টপূর্বে কলিঙ্গ যুদ্ধ তার জীবনের বিখ্যাত যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছে? 261 খ্রিস্টপূর্বে। অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় অশোকের সময়। এই সভায় সভাপতি ছিল মৌগ্গলিপুত্র তিস্য। মৌগ্গলিপুত্র তিস্য। আচ্ছা, এই সম্মেলন হয়েছিল কোথায়? পাটলিপুত্রে। এই সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে। অশোকের উপাধি চণ্ডাশোক। দেব নামক প্রিয়দর্শী। তেরোতম রক এডিক্ট থেকে
অশোকের কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে জানা যায়। ঠিক আছে, আর তিনি ছিলেন শ্রীনগরের প্রতিষ্ঠাতা। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজবৃহতে, সভাপতি ছিলেন মহাকাশ্যপ। অজাতশত্রুর সময় হয়েছিল 483 খ্রিস্টপূর্বে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বে বৈশালীতে কালাশকের সময়, সভাপতি ছিল সবকামী। আর তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল মোগলিপুত্র তিস্য, সভাপতি ছিলেন পাটলিপুত্রে হয়েছিল, এটা হচ্ছে 250 বিসিতে। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছে কনিষ্কের সময় কাশ্মীরে হয়েছিল। নেক্সট, সেবির পুরো নাম কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, 1988 সালে গঠিত হয়েছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট nmscsmarty.com। এখানে গেলে তোমরা বিভিন্ন ধরনের সাবজেক্ট ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়াল পাবে। বিভিন্ন ধরনের মক টেস্টের আয়োজন প্রতিদিনই করা হয়। তোমরা সেখানে গেলে মক টেস্টগুলি দিয়ে নিজেদের বিচার করতে পারবে যে প্রস্তুতি কতটা হয়েছে। আর আজকে আমি এই ভিডিওটায় আমি যা যা লিখলাম প্রতিটা স্লাইডে, এই অ্যানোটেশন সহ স্লাইডগুলো সব আমি নিচে ডেসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে দেবো। পিডিএফটা ডাউনলোড করে নেবে,